যারা অপরাধের অভিযোগে অভিযুক্ত এখন, তাদের প্রতি আপনার কি বলার আছে? এবং যারা এখন ক্যান্টনমেন্টে আছে, জুনিয়র সিনিয়র যেসব অফিসাররা আছে সেনাবাহিনীর, আমরা যত আলোচনায় করছি সেনাবাহিনীর এই অবস্থা থেকে আমরা খুব যে খুশি তা না, আমরা অবশ্যই অপরাধীদের শাস্তি চাই। কিন্তু এই যে কর্নেল হাসিনুর স্যার বললেন যে আমাদের 4 জন জেনারেল আজকে ভারতে, আমাদের দেশের মূল নিরাপত্তা মানে আপনাদের সেনাবাহিনীর মূল পলিসি হচ্ছে যে ভারতের সাথে আমাদের যুদ্ধ কিভাবে করবো, এটা সো আপনি যদি আমার 4 জন জেনারেল যদি নাকি সেটি আরো কতজন আছে আমরা তো জানি না, সব গোয়েন্দা তথ্য তো তাদের হাতে, আমার দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, স্বাধীনতা কিছুই তো নাই। সো এই জিনিসগুলো আমাদের জন্য খুব চরম একটা চিন্তার বিষয়, এবং ভবিষ্যতে যেন সেনাবাহিনী আর এই ধরনের অপকর্মের সাথে জড়িত না হয়, এবং সেটার জন্য আসলে সেনাবাহিনীর কি করা উচিত মনে করেন? আমার সব থেকে বড় চিন্তার বিষয় যে যাদের বিষয়ে আমরা জানি যে ভারতে আশ্রয় নিয়েছে এবং ভারত থেকে যারা মিডিয়াতে কথা বলছে, যাদের মিটিং এর খবর আসছে, তাদের মানে স্থাবর অস্থাবর সম্পত্তি, তাদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সব বাতিল করা হয়েছে কিনা, বা না হইলে কেন হয় নাই, তাদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করা হচ্ছে না কেন, এই বিষয়টা মানে এই ব্যাপারে নমনীয়তা দেখালেই কিন্তু এই অপরাধটা ভবিষ্যতে হবে। একটা সশস্ত্র বাহিনীর জন্য কতটা লজ্জার বিষয় যে তার 4টা জেনারেল এবং সব থেকে যারা গোয়েন্দা বাহিনী প্রধান, তারা আজকে শত্রু দেশে আশ্রয় নিয়েছে, প্রধানমন্ত্রী নিয়েছে, হোম মিনিস্ট্রি নিয়েছে, আরো অনেক মন্ত্রীরা নিয়েছে। আমি তো মনে করি যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বলে এখন আর কিছু অবশিষ্ট নাই। তো এটাকে পুনরুদ্ধার করতে হলে ওদেরকে যেভাবেই হোক ধরে আনতে হবে বা তাদেরকে বিচারের আওতায় নিতে হবে, দ্রুত সিদ্ধান্ত দিতে হবে। যেহেতু তারা অ্যাবসেন্ট, আমি মনে করি আইসিটি আরো দ্রুত কেন ডেট দেয় না মামলার? বেশি তদন্তের প্রয়োজন নাই তো, যা এভিডেন্স মিডিয়াতে আছে, ইট ইজ গুড এনাফ টু সাক্ষীটা কি সব আছে, সমস্যা কোথায়? জি, তাহলে তো এত সময় নেওয়ার প্রয়োজন নাই, সাক্ষী দিয়ে প্রমাণ দিবে, তাহলেই অন্যদের জন্য এটা শিক্ষণীয় বিষয় হবে। একটা প্রচার হচ্ছে মিডিয়াতে, স্যার হ্যাঁ একটা কথা বলে নাই, ডকুমেন্টে দেখা যাচ্ছে আপনি ছিলেন এই দায়িত্বে এতদিন, এক্স্যাক্টলি এই সময় এক্স্যাক্টলি এখানে তো কথা হলো কে কে জড়িত, কারা খাবার দিছে, কারা ডিউটি করছে, আমি তো চাই কে আমার মারছে, কে আমার গায়ে হাত তুলছে, আমি জানতে চাই হু ইজ দ্যাট অফিসার, কে আমার অ্যারেস্ট করছে, আই ওয়ান্ট টু নো। এটা ফাইজলামি করা কিছু নাই তো এখানে, এরা রীতিমতন ফাইজলামি করছে। আপনি টক শোতে বলতেছি স্যার, যদি তারা ন্যায় বিচার না করে, মব তো বাইরে হয়েছে, ক্যান্টনমেন্টের ভিতরে মব হবে, আর আই উইল ডু ইট। স্বাভাবিক বিষয়, মব বাইরে হয়, বিচার না পেলে না মব বাইরে হবে। আমরা এখন উদ্ধত ডিজিএফআই হাসিন, তোমার মনে আছে যে অনার বোর্ডের নাম, অনার বোর্ড সিস্টেম নাই দেখে তারা জানে না যে ডিজিএফআই ডাইরেক্টর কারা ছিল, মানে কতটা আন্ডারমাইন করছে একটা এই গুম কমিশনকে, মানে এটা কতখানি কি স্পর্ধা তারা দেখাইছে, এটার জন্য কাউকে শাস্তির আওতায় নেওয়া হয় নাই। আইসিটি টিম যখন ওই কি বলে র্যাব 1-এ ভিজিট করতেছিল টিএফআই সেল, তখন ওই তাদেরকে বোমা মেরে তাদেরকে উড়াই দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। তার সাথে যারা জড়িত তাদেরও এখনো পর্যন্ত বিচারের আওতায় নেওয়া হয় নাই। আমার কথা হচ্ছে যে এখন আজকে আমরা দেখলাম আমাদের একটা দল যারা এই সমস্ত দালাল অবসরপ্রাপ্ত বাহিনী, তারা কিন্তু মানে প্রচার করার চেষ্টা করতেছে যে বিরাট একটা মানে আইনের প্রতি সম্মান দেখিয়েছেন। কর্তৃপক্ষের কি সম্মান না দেখানোর কোনো সুযোগ ছিল? তাহলে একটা জনগণের জন্য আইন কি আলাদাভাবে প্রযোজ্য যে সেনা কর্তৃপক্ষ সার্ভিং অফিসারদের হ্যান্ডওভার করবে না তো কে করবে? যদি তারা চাকরিরত থাকে, ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তারা চাকরি হারাইছে, এটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে তাদেরকে নাও হ্যান্ডওভার করতে পারতো। এটা কি শৃঙ্খলা বাহিনীতে এটা হয় নাকি মানুষকে বোকা মনে করতেছে এরা? এই জিনিসগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা সেনাবাহিনী কোনো ফেভার করে নাই, তাদের দায়িত্ব তাদেরকে অবশ্যই করতে হইতো, না হইলে কর্তৃপক্ষ আসামি হইতো, এটা তাদেরকে বুঝতে হবে। এটা যদি তাই এই 15 জন যদি আজকে কোর্টে না যেত, এর জন্য 50 জন আসামি হয়ে যেত। সুতরাং তারা কেউ ফেভার করে নাই, এবং যে কারণে তারা ইন্ডিয়াতে আজকে যে প্রশ্নটা আপনি করছেন যে আজকে এই বাহিনীর প্রধানটা, গোয়েন্দা বাহিনীর প্রধানটা ভারতে নিয়ে গেছে, তাহলে আমাদের এই বাহিনীর নিরাপত্তা বা গোপনীয়তা বলে তো কিছু নাই। এটার তো একটা বিহিত করতে হবে। সশস্ত্র বাহিনীর কাঁধে অনেক কলঙ্ক, এটা মুক্ত করার একমাত্র উপায় হচ্ছে এই সমস্ত ক্রিমিনালদেরকে ক্যান্টনমেন্টের সীমানার থেকে বের করা। আমার জন্য ক্যান্টনমেন্ট নিষেধাজ্ঞা হয়েছে, কিন্তু ওই ক্রিমিনালরা এখনো ক্যান্টনমেন্টের মধ্যে রয়েছে সাবজেল ডিক্লেয়ার করে, এরা এখনো ভিআইপি ট্রিটমেন্টের চিকিৎসা করে। আমার
চিকিৎসা হাসিন ওই কত 15-16 বছর চিকিৎসা করতে পারে না সিএমএইচ তে, তার কি অপরাধ? এখনো পারি না স্যার, এখনো পারে না। তাহলে এদের কি অপরাধ? আর আমরা দেখলাম যে ওয়ারেন্টভুক্ত আসামি সে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে সিএমএইচ এ। হোয়াট ইজ গোয়িং অন? এই দেশে কি আইন কি দুই রকম নাকি? এক একজনের জন্য এক এক ভাবে আইন প্রযোজ্য হবে? এবং হোয়াট ক্লাস দে বিলং টু, এটা জনগণকে প্রকাশ করতে হবে। এরা কোন শ্রেণীর মানুষ, যে এদের কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। এদের কারণ পিএনজি করা হয় নাই। এই পিএনজি এদের প্রত্যেকের নামে আগে পিএনজি ঘোষণা হইতে হবে। এরা ক্যান্টনমেন্টের ভিতরে সাব জেলে থাকে কি করে? এই হোম মিনিস্টারকে দায়ী করতে হবে, জবাবদিহি করতে হবে। উনি চুপ করেছিলেন। এই পিএনজি কেন হয়েছে উনাকে জিজ্ঞেস করা হয়েছিল। এখন এই এরা কি করে ক্যান্টনমেন্টের ভিতরে থাকে? এরা তো প্রথমভাবে ক্যান্টনমেন্ট নিষেধাজ্ঞা। তোমরা সশস্ত্র বাহিনীকে কলঙ্কিত করছো। তোমাদের কোন অবস্থাতে ক্যান্টনমেন্টে থাকার কোনো অধিকার নেই। সেটা সাবজেল করে তো প্রশ্নই ওঠে না। এই জিনিসগুলো বুঝাইতে হবে। আমরা দেশের আইন মানে আইনকে কিন্তু একেবারে তেজপাতা বানাই ফেলছি। এটা হইতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনী, ডিসিপ্লিন ফোর্স আইন নিজে মেনে সবার জন্য উদাহরণ সৃষ্টি করবে। তাহলেই একটা লোক অস্ত্র নিয়ে যখন কাউকে ধরতে যাবে তুমি অপরাধী, তখন তার কাছে সারেন্ডার করবে একটা মানুষ। এখন যে জনগণ কিন্তু অসহায়ের মতো শৃঙ্খলা বাহিনীর হাতে আসে জিম্মি হয়ে। আমি নিজে আইন মানি না, আমি কি করে আরেকজনকে আইনের আশ্রয় নিতে চাবো, জেলে আটকাবো, হেফাজতে নিব, পুলিশ হেফাজতে নিব? এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা পুরা আইনটাকে নষ্ট করে ফেলছি, এটাকে পুনরুদ্ধার করতে হবে। এবং এটার জন্য আইন উপদেষ্টা যেমন দায়ী, স্বরাষ্ট্র উপদেষ্টা একইভাবে দায়ী। জেলখানায় যাওয়ার আগে ক্লাস ঠিক হলো কি করে? তাদের আদালতের রায়ের সাথে সাথে তাদের ডিভিশন কে দিল? এটা কি সব বিচার ইয়ের জন্য, আসামিদের জন্য একই আইন প্রযোজ্য হয়? তাহলে ওই রেজাকুল হায়দার এবং রহিমকে নরমাল জেলে থাকতে হলো কেন? কন্ডেম সেলে কেন থাকতে হলো? এটা তো জেনারেল রেজাক নিজে বলছে। আমাকে আদালত হাসিনকেও তো তার তোমার মনে ক্লাস দেওয়ার সত্ত্বেও দেয় নাই। এটা কেন হচ্ছে? স্যার ডিভিশন দেওয়ার পরও ডিভিশন দেয় নাই, হাইকোর্টে রিট করা হয়েছে, তারপরও দেয় নাই। আমি বীর প্রতীক ডিভিশন এমনি পাই। ফাইলেমি শুরু করতে বললাম না, এখন কিছু কথা বলি নাই। আমার অনেক একটাই দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার পদত্যাগ। হি ডোন্ট ডিজার্ভ টু স্টে দেয়ার। ক্যান্টনমেন্ট থেকে এই আসামিগুলোকে বের করে সমস্ত সশস্ত্র বাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হবে। এই বোঝা সশস্ত্র বাহিনী নিবে না। এই বোঝা সশস্ত্র বাহিনী আর বহন করবে না এই সমস্ত আসামিদেরকে। এটা বুঝতে হবে জনগণকে। জনগণ না হলে বের করে নিয়ে আসবে ক্যান্টনমেন্ট থেকে এদের। জি, আমরাও ঠিক একই দাবি করতে চাই। এবং আজকের আলোচনার ভিতরে একজনের ব্যাপারে আমাদের সবচাইতে বেশি ফোকাস দেওয়া দরকার। বাংলাদেশের মানুষের কাছে জুলাই বিপ্লবী যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ, স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে যেখানে পাবেন সেখানে তাকে প্রতিহত করবেন। এই বদমাইশ হচ্ছে গিয়ে সব নাটের গুরু, তাকে দিয়েই ওয়াকার সব অপকর্মগুলো করাচ্ছে। সো তার পদত্যাগ করা খুব জরুরি। এর পদত্যাগ করতে না পারলে আপনি দেখেন তাদেরকে আজকে ট্রাইব্যুনালে ডাকা হয়েছিল। তাদের সেনা হেফাজতে নেয়ার পরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা কত তড়িঘড়ি করে তারপরে প্রজ্ঞাপন জারি করে সেখানে সাবজেল ঘোষণা করে দিল একটা। সো সবকিছু প্রি প্ল্যান্ড। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে কোনো কিছু হবে না। আমি পুলিশের বিভিন্ন লোকজনের সাথে কথা বলে আজকে কর্ণফুলী থানার ওসিকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে। আমি মানে আল্লাহর কসম করে বললাম, এবং আমার সজ্ঞানে আমি যত তার ব্যাপারে, সে মনে সারা রাত ঘুমায় না। এই হোয়াটসঅ্যাপে আওয়ামী লীগের কোন গ্রুপে হাসিনা কথা বলে, ওই এলাকার হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোতে কি বলে, ইসকন কি বলে, সারা রাত সে আমাকে টেক্সট করতো যে ভাই এই যে এখানে হচ্ছে। এবং তার এই তথ্যের ভিত্তিতে আপনার আমি জানি না সে এগুলো কোত্থেকে পেত। সে আমাকে 2 দিন আগে জানাই দিত যে আগামীকাল পরশুদিন ঢাকায় এই জায়গায় মিছিল হবে। আমি ডিবিকে ফরওয়ার্ড করতাম, আমি পুলিশকে ওই সংশ্লিষ্ট থানার ওসিকে ফরওয়ার্ড করতাম, জুনিয়র ডিসিকে ফরওয়ার্ড করতাম। সেই প্রেক্ষিতে তাদেরকে ধরা হতো। সে অফিসারটাকে হুট করে আজকে কি এলাকায় কোন এক পত্রিকায় তার বিরুদ্ধে নিউজ হয়েছে, সেটার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। যাত্রাবাড়ি থানাতে 5 তারিখের পরপর যে ওসি ছিলেন, সেই ওসিকে তারা সেখান থেকে সরিয়ে 112টা মামলা করেছেন তিনি। আওয়ামী লীগের এমন কেউ নাই। সেই মামলার উপরে বেস করে এখন অনেক কিছু করা হচ্ছে, অনেককে সেই মামলায় দেওয়া হচ্ছে, অনেককে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু এত পরিশ্রমী, এত আওয়ামী বিরোধী একজন অফিসার, তাদেরকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতে দিচ্ছে না, এই খোদা বক্স সে থাকতে দিচ্ছে না। এরা এগুলো করে যাচ্ছে। তো আমার মনে হয় এই বিচারগুলো পেতে হলে এবং তাদেরকে যথাযোগ্য শাস্তি দিতে হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখান থেকে পদত্যাগ করতে হবে, সরাইতে হবে। কারণ ওয়াকারের এই চালাকে রেখে তারপরে এই ধরনের বিচার কোনোভাবেই সম্ভব না।
যাই হোক, আমরা তারপরও আশা করি যে, যেটা মাঝখানে বলছিলাম যে হাসিনার ফেরার সম্ভাবনা, হাসিনা এই দেশে ফিরলে এই দেশে কোনো মানে ওই প্রতিবাদের বিষয় না, এদেশে গৃহযুদ্ধ বাঁধবে, যুদ্ধ করে মানুষের জীবন নিয়ে তারপরে এই দেশে যদি কেউ প্রতিষ্ঠিত করতে হয় সেটা করতে হবে, কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকা হবে না। তো সেই দিন শেষ। এই দেশের নাম খালি একটা মিছিল করে দেখ কি অবস্থা হয়। আর হাসিনা আসা তো ভো পরে, আমরা চাই আসুক, সে আসলে তারপরে বুঝবে কেমন লাগে মজাটা। সেই দিন শেষ। এবং ওয়াকার আপনার 1.5 বছর কিন্তু শেষ। আপনি এমনিতেই তো পলিটিক্যাল একটা গভর্নমেন্ট আসলে সেনাপ্রধান চেঞ্জ হবে, যদি সব মিলায়ও যদি হয়, শেষ হয়, তাহলেও কিন্তু আপনি 2027 শেষ। তো 27 শেষ যদি হন, তারপরে আপনারা বাঁচাবে কে? আপনারা আজিজ রেকেও বাঁচাইতে আসছে, আপনার শফি রেকেও বাঁচাইতে আসে, এখন হারুন জেলে ছিল, কেউ বাঁচাইতে গেছেন আপনারা? সো আপনারা কেউ বাঁচাইতে আসবে না। যা করার খুব হিসাব করে করেন, এসব শয়তানি বন্ধ করে যদি আসলেই চান যে কিছু একটা করতে, যে বলেন দিস এই অফিসার গুলো আমাদের ছিল, অপরাধী ছিল, আমরা তাদেরকে করলাম, ওরা যেহেতু সেনাবাহিনীর, তা আপনাদের দেশবাসীর কাছে আমরা ক্ষমা চাই, আমাদেরকে এতটুকু শাস্তি দেওয়া হোক, এতটুকু আমাদের প্রতি সহনশীলতা দেখানো হোক। বাট অপরাধ করেছেন, কি করেছেন এসব বলে আসতে হবে। আপনি কিছুই বলবেন না, কিছুই জানেন না, কিছুই বুঝেন না, এইটা বলে লাভ নাই, কারণ আমাদের সব সাক্ষী আছে, প্রমাণ আছে, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এটার বিচার এই দেশে হবে। এবং আমরা প্রেসার গ্রুপ হিসাবে যাদের মাঠে থাকা উচিত আমরা তো আছি। সেনাবাহিনীর ভেতরেও বিশাল একটা অংশ এখন চায় এটার বিচার হোক, এবং সেনাবাহিনীর যারা ভেতরে আছেন, আমি মনে করি আপনাদের এই কলঙ্ক ধুয়ে মুছে পরিষ্কার হবার জন্য, এদের বিচারের জন্য যা প্রেসার তৈরি করা আপনাদের ভেতর থেকে তৈরি করা উচিত। আমার মনে হয় যেটা হাসিনুর ভাই যেটা বলেছেন, যে মানে এটা তাদেরকে ফোর্স করেই জনগণকে নিয়েই প্রয়োজনে জাহাঙ্গীর গেট অভিমুখে একটা পদযাত্রা হইতে পারে, তাদের ঘেরাও করতে হবে, যে এখানে অপরাধীদেরকে রাখা সম্ভব না। ফখরুল ভাই কিছু বলতে চাচ্ছিলেন? যে আমি বলতে চাইছিলাম যে বিচার যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, কোনো স্যাবোটাজের মধ্যে না পড়ে, কোন রকমের বাধাগ্রস্ত, আমি এই বিচার সম্পন্ন হোক, একটা নরমাল, যাতে মানুষ বোঝে যে না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হোক, সেটাকে আমি চাই। এখানে যদি এটা থাকে ইলিয়াস ভাই, কারণ হলো এই অফিসাররাই আর্মিকে, এই অফিসাররাই আমাদের সশস্ত্র বাহিনীর কালিমা লেপন করেছে। সশস্ত্র বাহিনীর একজন এত বড় অফিসার এরকমের অন্যায় কাজ কেন করবে, সেই শিক্ষা যেন অন্য অফিসাররা পেয়ে যায়, যাতে যারা কোনোভাবেই একটা নিজেদের সুপেরিয়র কমান্ডের মধ্যে থাকার সত্ত্বেও তারা জানি কোনোভাবেই কোনো অপরাধের সঙ্গে জড়িত না হয়, এই শিক্ষা যাতে পায়। থ্যাংক ইউ। একটা কথা, এক লাইন ভাই, ক্যান্টনমেন্টে পুলিশের অস্ত্র নিয়ে থাকার অধিকার নাই, অ্যালাউ করে না। আমি তো মিলিটারি পুলিশে ছিলাম, আমি জানি। সুতরাং এখানে যখন সাবজেল ঘটনা করলো, এই যে জেল কর্তৃপক্ষ অস্ত্র নিবে না, কোত্থেকে অস্ত্র আনবে? যদি কেউ এটাকে দুইটা জেলাকে মেরে সব নিয়ে যায়, কে দায়িত্ব নিবে? এটা তো ফাইল লেবি, তাদের তো অস্ত্র নিয়ে ডিউটি করতে হবে। আমার এত ক্যাসাল আমি কেন নিব? কারারক্ষী অস্ত্র নিয়ে ডিউটি করতে হবে যেন এরা পলাতে না পারে। ইউ হ্যাভ টু এনশিওর এভরিথিং লাইক অন্য কোর্টের মতো। আমি দায়িত্ব কেন নিব? কোন খুশিতে নিব? আমি মনে করি স্বরাষ্ট্র হাসিন সব থেকে বড় রিস্কি যেটা বিষয়, প্রতিদিন যে এরা আদালতে সাক্ষী দিয়ে আসবে, দিয়ে আসার পরে এটা পর্যালোচনা হবে শুধু এই বিল্ডিং এ না, সেনা সদরে পর্যালোচনা হবে, দিল্লিতে পর্যালোচনা হবে, কলকাতায় পর্যালোচনা হবে, এবং আগামী দিন কি সাক্ষ্য কে দিবে, কে হ্যাঁ বলবে, কে না বলবে, এটাও শিখিয়ে দেওয়া হবে। এই দায়িত্ব কে নিবে? এটাই বললাম স্যার, যাতে যারা সত্য কথা বলতে না পারে, হাসিনা টিকে যায়, এই প্যাকেজটা এখান থেকে হবে। এই জন্য অবশ্যই তাদেরকে বাইরে দিতে হবে, এখানে রাখা যাবে না। আমাদের এরকম মানে এই ধরনের যারা কোশ্চেন জড়িত এই সাবজেক্টের সাথে, সবাইকে আইনে আওতায় নিয়ে আসা উচিত। মানে দুঃখের বিষয়, আমার কিচ্ছু বলার নেই, লজ্জা, মানে কাদেরকে আমরা সেটা দিচ্ছি? যারা আমাদের সাথে কাজ করছে, আর্মি স্যারের সাথে মিসবিহেভ করছে, 8টা বছর জীবন শেষ করে দিছে, পরিবারের উপর নির্যাতন, আমাদের শিক্ষা হয় নাই। যারাই করবেন তাদের সাথে এরকম এমন খারাপ ব্যবহার করা হবে। মব তো বললাম এখনো শুরু হয়নি, ক্যান্টনমেন্টে বাধ্য করবেন আমাদেরকে করতে। দ্যাট উইল বি মোর ডেঞ্জারাস। ধন্যবাদ ভাই। আফজল, এই পর্যন্ত কোনোদিন ক্যান্টনমেন্টের ভিতরে করা হয়েছে নাকি? না না, কোনোদিন হয় নাই। প্রশ্নই ওঠে ক্যান্টনমেন্টের ভিতরে কিসের সাবজেক্ট? না না, ওইটা না, ওই বিল্ডিংটা কিন্তু ভিআইপি স্যুট, ইচ এন্ড এভরি রুম, অ্যাজ ইউ সেড, ভিতরে কুকিং ফ্যাসিলিটি আছে, রুম আছে, অ্যাটাচড বাথরুম।
এটা তো সাবজেল হইতে পারে না। এটা 3 তলা বিল্ডিং, এখানে কারারক্ষী থাকবে, কারারক্ষী কমান্ডারের চলাফেরা হবে, কেউ ঢুকতে পারবে না, এবং অনুমতি নিয়ে থাকবে, এখন জেলার থাকবে। কিন্তু এই ফ্যাসাদ আমি কেন নিতে যাবো? এই কারেন্ট বিল কে দিবে? কোন মন্ত্রণালয় দিবে? আমার তো মনে হয় আসলে ধরা উচিত ইলিয়াস ভাই, এই যে তারেক সিদ্দিকী ক্যান্টনমেন্টে ছিল, ওর কারেন্ট বিল সবগুলি সেনাপ্রধানের কাছে চাপানো উচিত। যতগুলি সেনাপ্রধান ছিল, তারেক সিদ্দিকী বাড়ি মেইনটেনেন্স কস্ট সম্পূর্ণ সব সেনাপ্রধানের ঘাটে চাপানো উচিত। কোন ক্ষমতা বলে তারেক সিদ্দিকী ক্যান্টনমেন্টে ছিল? সে কি এক ঘটনা ঘটছে এখন। আমি মনে করি আমরা কঠোর হব, সোচ্চার হব ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। ধন্যবাদ ইলিয়াস ভাই।